দেখুন, পৃথিবীর ইতিহাসে যে কোনো কিছুর উত্থান ও পতন অমোঘ নিয়মেই ঘটে এসেছে। মাইকেল মধুসূদন দত্তের কথা অনুযায়ী জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। তাই মন খুলে জীবনে বাঁচতে হবে। আজ আমরা পৌঁছে গেছি নালন্দা স্টেশনে, যেখান থেকে আমরা যাব নালন্দা মহাবিহারে, যা পৃথিবীর বুকে দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় নামে বিখ্যাত। গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের আমলে প্রতিষ্ঠিত এই মহাবিহার, যার আজ দেখভাল করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটি আমাদের বইয়ের সেই প্রাচীন ভারতের ইতিহাসের শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান, যা আজ ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের হাতে রয়েছে। 2016 সালে বসা 40তম অধিবেশনে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে অন্তর্ভুক্ত হয়। আমরা প্রবেশ করেছিলাম মোনাস্ট্রি নাম্বার 1 এবং মোনাস্ট্রি নাম্বার 5-এর মাঝখানের পথটির মাধ্যমে। ভেতরে গিয়ে আমাদের প্রাচীন শিক্ষা কেন্দ্রকে দেখে শুধুমাত্র অবাক হয়েই তাকিয়ে থেকেছি। এখানে প্রায় 10,000 শিক্ষার্থী এবং 2,000 শিক্ষক বসবাস করতেন। এরাই ছিল প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থার ধারক ও বাহক, যা মধ্যযুগে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তবে ইতিহাসকে পুরোপুরি ভুলে যাওয়া যায় না। তিনি পূর্ব ভারতে প্রথম ধ্বংস করেছিলেন অদন্তপুরী মহাবিহার এবং তারপরেই এই নালন্দা মহাবিহার। আমাদের আলোচনা শুরু হবে মোনাস্ট্রি নাম্বার 1 দিয়ে। এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে ড্রেনেজ সিস্টেম। তৎকালীন সময়ে অসাধারণ ড্রেনেজ সিস্টেম ছিল। পথের একটি নির্দিষ্ট দিক দিয়েই এই ড্রেনগুলিকে রাখা হয়েছিল এবং তার পাশে থাকা ঘরগুলি ছিল শিক্ষার্থীদের আবাসস্থল বা উপাসনা স্থল। আর ঠিক এই রকম বাক্সগুলিতে তারা প্রধানত দেবদেবী মূর্তি রেখে উপাসনা চালিয়ে যেত। আজও সেই ধ্বংসাবশেষগুলি পড়ে আছে, আর ওই ইটগুলো আজও সেই প্রথমত আনন্দের এবং পরের দুঃখের স্মৃতি বহন করে। দেওয়ালের এই গর্তগুলিও একটি ইতিহাস বহন করে। এখানে যে ছোট্ট ওই বেদিটি দেখা যাচ্ছে, সেটি হয়তো কোনো শিক্ষকের অথবা কোনো উপাসনা স্থল। যেহেতু এটি মোনাস্ট্রি নাম্বার 1-এর অংশ, তাই এটি উপাসনা স্থল। এখানেও সেই উপাসনারই কাজ হতো। ইউরোপীয় ইতিহাস অনুযায়ী বলা যায় মোনাস্টরিতে প্রধানত পুরুষ শিক্ষার্থীরা থাকতেন এবং নানেরিতে প্রধানত নারী শিক্ষার্থীরা থাকতেন। ইউরোপের ওই মোনাস্টরিগুলোই একটা সময়ে হয়ে উঠেছিল ইউরোপীয় শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু। আজ আমরা যে অক্সফোর্ড দেখতে পাই, তাও প্রাচীনকালে একটা সময়ে এই মোনাস্ট্রিই ছিল। প্রত্যেকটি মোনাস্ট্রির মধ্যে আমরা দেখেছি একটি করে কুয়ো আছে, অর্থাৎ তৎকালীন সময়ে তারা যেই কুয়ো থেকেই জল তুলে খেত তা প্রমাণিত হয়। বখতিয়ার খলজির আক্রমণে হয়তো তারা এখানেই আত্মাহুতি দিয়েছিল। মোনাস্ট্রির মধ্যেকার প্রত্যেকটি ঘরেই শুরুতেই এরকম দুটি গর্ত পাওয়া যায়, যা হয়তো তাদের দ্বার রক্ষার কাজে লাগতো এবং উপাসনা স্থলকে সংরক্ষিত করার জন্যই তারা এরকম ভাবনা চিন্তা করেছিল। তারা আর্কিটেকচারাল ভিউ পয়েন্ট থেকে যে কতটা উন্নত ছিল তা তাদের নির্মাণ শৈলী থেকেই বোঝা যায়। আমরা প্রায় প্রত্যেকটি ঘরেই এই একটি করে কুঠুরিকে লক্ষ্য করেছি, যা হয়তো তারা প্রদীপ রাখবার কাজে ব্যবহার করত। ওপরে এরকম বেশ ছোট ছোট ফাঁকা জায়গাগুলো লক্ষ্য করেছি, যাতে হয়তো তারা কাঠ গুঁজে নিয়ে একটি করে তলার সৃষ্টি করত। আর এই ঘরটি একটি বিশেষত্ব আছে যে এই ঘরেরই ঠিক নিচের দিকটায় একটা গর্ত মতন আছে, আর তা দেখলে বোঝা যায় হয়তো তারা কোনো রকমের খাবার রাখার জন্য ব্যবহার করত, অথবা তারা তাদের ধ্যান করার জন্য এগুলিকে ব্যবহার করত, অথবা তাদের মূল্যবান গ্রন্থগুলিকে সংরক্ষিত রাখার জন্য এরকম ছোট ছোট কুঠুরির হয়তো তারা ব্যবহার করত। কুঠুরিগুলো ছোট দেখালেও ভেতরে বেশ খানিকটা স্পেস আছে, যা থেকে বোঝা যায় তারা এগুলি খুব সন্তর্পণেই তৈরি করেছিল। আজ তা শুধুমাত্রই নোংরার স্তূপ হয়ে পড়ে আছে। ইতিহাসটাও ঠিক করে বোঝানো নেই এখানে। মোনাস্ট্রি নাম্বার 1B এবং মোনাস্ট্রি নাম্বার 1A এই দুটোতেই বর্তমানে প্রবেশ করা নিষিদ্ধ আছে, কিন্তু 1A
অসাধারণ দেখতে। নালন্দা মহাবিহার সত্যিই অসাধারণ। এটি বহু বড় অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল, যার আজ খুব অল্পই স্বাক্ষর আমরা পেয়ে থাকি, যা আজ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে রয়েছে। এখানে এখনও কোনো রকমের সিসিটিভি ব্যবহার করা হয় না, যা আমাদেরকে মনে করিয়ে দেয় যে তারা আজও ইতিহাসকে খুবই অবহেলার সাথে দেখে। এখানে টিকিট কাটার সময় ডিজিটাল মিডিয়ার ব্যবহার করলেও তারা সিসিটিভির কোনো রকম ব্যবহার করে না। নালন্দা মহাবিহারের এই টেম্পল নাম্বার 3 সত্যিই আশ্চর্যজনক। এখানে আছে হিন্দু ও বৌদ্ধ প্রচুর স্থাপত্য। এখানে বহু দেবদেবীর মূর্তি তৈরি করা আছে। এটি বর্তমানে ঘিরে রাখা হলেও আপনি যে কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে যদি দেখেন তাহলে অবাক হতে বাধ্য হবেন। নালন্দাতে যখন এএসআই কাজ করেছিল তখন তারা যে প্রায় 7টি লেয়ারের সন্ধান পেয়েছিল তা প্রধানত এই টেম্পল নাম্বার 3 থেকেই, এবং এই টেম্পল নাম্বার 3কেই উপস্থাপন করা হয় আন্তর্জাতিকভাবে। আর টেম্পল নাম্বার 12 ছিল অসাধারণ দেখতে, এবং তার পাশেও যে বিল্ডিংটি ছিল তাতেও প্রচুর পরিমাণে এই দেবদেবীর মূর্তি ছিল, যা বহু পরিমাণে ধ্বংসপ্রাপ্ত, যা থেকে বোঝাই যায় যে ধ্বংসযজ্ঞ কেমনভাবে চলেছিল। এখানে বৌদ্ধ শাস্ত্র ও বৌদ্ধ দর্শন ছাড়াও বেদ, চিকিৎসা বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা ইত্যাদি বিষয়ে পড়ানো হতো। আর এই শিক্ষা গ্রহণ করতে চীন, কোরিয়া, জাপান, তিব্বত, মঙ্গোলিয়া থেকেও ছাত্ররা বা শ্রমণরা আসতো। 12 শতকের গোড়ার দিকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিরাতে এটি ধ্বংসপ্রাপ্ত হলেও 19 শতকে ইউরোপীয় বা ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকরা এই ধ্বংসাবশেষকে উন্মোচিত করেন এবং জানিয়ে দেন আমাদের প্রাচীন ভারতের ইতিহাসের অংশটুকু। এটিই ছিল বিশ্বের প্রাচীনতম আবাসিক শিক্ষাকেন্দ্র। বর্তমানে এটি বিহারে অবস্থিত। এই বিহার কথার অর্থও বৌদ্ধদের মঠ। টেম্পল নাম্বার 13-এর এই ধ্বংসাবশেষ গৌতম বুদ্ধকে মনে করিয়ে দেয়। টেম্পল নাম্বার 13-এই পাওয়া গেছে ধাতু ও ধাতুমল এবং ধাতু গলানোর একটি চুল্লি, যা থেকে বোঝা যায় এখানে ধাতুবিদ্যাও শেখানো হতো। টেম্পল নাম্বার 14ও অনেকটা টেম্পল নাম্বার 13-এর মতন দেখতে, তবে এখানে আজ মাটিও প্রচুর পরিমাণে দেখা যায়। এই টেম্পল নাম্বার 14তেই গৌতম বুদ্ধের এক প্রকাণ্ড মূর্তির আবিষ্কার হয়েছে। আর এই মূর্তির বেদিটি হলো নালন্দার একমাত্র মুরাল চিত্রকলার নিদর্শন, যা এখনো রক্ষিত আছে। আপনি একটুখানি ভেতরে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এই টেম্পল নাম্বার 14-এর পেছনের অংশটি সত্যিই অসাধারণ সুন্দর। ইটের কাজ এবং তার সাথেই যেটুকুনি দেখা যায় তাতে গথিকেরও মনে হয় যেন খানিকটা ছোঁয়া পাওয়া যাচ্ছে। প্রায় প্রত্যেকটি মোনাস্ট্রি আজ ধ্বংসাবশেষ। মোনাস্ট্রিগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যায় যে তাতে প্রচুর ভাঙা পিলার রয়েছে এবং মোনাস্ট্রিগুলোর চারিদিক দিয়ে ছোট 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 কুঠুরি রয়েছে, যা প্রমাণ দেয় যে এখানে শিক্ষার্থীরা থাকতো এবং তাদের সাধনা কাজ চালাতো। প্রত্যেকটি মোনাস্ট্রিরই মোটামুটিভাবে একটি কোণে রয়েছে এক মন্দিরের বেদির মতো, অর্থাৎ এখানেই হয়তো শিক্ষক থাকতেন অথবা এখানেই গৌতম বুদ্ধের মূর্তি থাকতো এবং শিক্ষকরা তাদের বিশেষ বিষয়ে বিশেষ আলোচনা চালিয়ে যেত। নালন্দা মহাবিহারের যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে তা দৈর্ঘ্যে প্রায় 488 মিটার এবং প্রস্থে প্রায় 244 মিটার। আজও এই ধ্বংসাবশেষকে দেখলে সেই ইতিহাসকে বারবার মনে করতে ইচ্ছা করে, আরও নালন্দা সম্পর্কে জানতে ইচ্ছা হয়। 1951 সালে বিহার সরকার এই নালন্দার অনুকরণেই নবনালন্দা বিহার প্রতিষ্ঠা করেন, যেখানে পালি ও বৌদ্ধ ধর্ম শিক্ষা দান করা হয়। তৎকালীন সময়ে মানুষ ম্যানুস্ক্রিপ্ট ব্যবহার করত,
মানুষ কোনো রকমের প্রিন্টেড কপি পেত না। সেই কারণে গ্রন্থাগারের মূল্য ছিল অনেক বেশি। আজ লাইব্রেরি ফাঁকা থাকলেও তৎকালীন সময়ে লাইব্রেরি থাকতো মানুষ বা শিক্ষার্থীতে ভরা। তৎকালীন সময়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এখানকার 3টি লাইব্রেরি অর্থাৎ রত্নরঞ্জক, রত্নদধি ও রত্নসাগর এগুলিকে ধ্বংস করেছিল এবং যা ম্যানুস্ক্রিপ্ট ছিল তা পুড়িয়ে ফেলেছিল, যার ফলে ইতিহাসের বহু অধ্যায় আমাদের কাছে আজও অজানা রয়ে গিয়েছে। কিছু গ্রন্থ শিক্ষক এবং শিক্ষার্থীরা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরাই এখানেই মারা গিয়েছিল। সেই প্রাচীন গ্রন্থগুলি আমরা হয়তো পেতে পারি আমাদের ভারত দেশের বাইরে অন্য কোনো গ্রন্থাগারে, যেমন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেছিলেন নেপালের রাজগৃহের গ্রন্থাগার থেকে। হয়তো আমাদের এই নালন্দার আরও বহু বই আমরা পেতে পারি নেপাল, ভুটান, তিব্বত অথবা চীনের বিভিন্ন জায়গা থেকে। নালন্দা প্রাচীন ভারতের একজন রাজার দ্বারা পরিচালিত হয়নি, তা হয়েছে প্রাচীন ভারতের বহু রাজাদের দ্বারা। এই মহাবিহারের নাম কেন নালন্দা হলো তা নিয়ে বিভিন্ন মুনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন। মোনাস্ট্রি নাম্বার 6 সত্যিই বিস্ময়কর। এখানে গেলে দেখা যায় যে মোট 2টি বেদি রয়েছে, একটি একটু উঁচুতে আরেকটি একটু নিচুতে, এবং পাশেই রয়েছে সেই কুয়ো। এই মোনাস্ট্রি নাম্বার 6টা দেখে মনে হয় যেন এটি একটি ডিবেটিং সেন্টার ছিল এবং এখানেই তর্ক শিক্ষা দেওয়া হতো শিক্ষার্থীদের। তর্কশাস্ত্রও প্রাচীন ভারতের এক বিশেষ শাস্ত্র ছিল, যা বর্তমানে প্রায় চর্চা হয় না বললেই চলে। এই তর্কশাস্ত্র থেকেই তর্করত্ন, তর্ক পঞ্চানন ইত্যাদিগুলি এসছে। আর নালন্দায় গেলে কখনোই মোনাস্ট্রি নাম্বার 4-তে যেতে ভুলবেন না। এটি সত্যিই অসাধারণ। এখানে গেলে আপনি সেই প্রাচীনকালের অনুভূতিটা হয়তো পেতে পারেন। তারা কেমন ঘরে থাকতো এবং তারা কেমনভাবে তাদের বিল্ডিংয়ের ডিজাইন করেছিল তা আপনি হয়তো অনুভব করতে পারবেন। আর এই বিল্ডিংগুলির মধ্যে গেলে সত্যিই ভয় করে। যেমন চওড়া দেওয়াল, তেমনি ঠান্ডা ঘরগুলো, আর তার সাথেই রয়েছে বিভিন্ন বিস্ময়কর জিনিস যা দেখলেই চমকে উঠতে হয়। হিউয়েন সাং বলেছিলেন অলমদা থেকে নালন্দা এসছে, যার অর্থ দানে কোনো বাধা নেই। কিন্তু আরেকজন চীনা পর্যটক ইচ্ছিং বলেছেন নালন্দা নামে এক নাগনন্দ অর্থাৎ এক বিরাট সাপ থাকতো স্থানীয় পুষ্করিণীতে, যার থেকেই এই নালন্দা কথাটি এসেছে। এবং ভারতীয় খনন কার্য পরিচালনাকারী হীরানন্দ শাস্ত্রী বলেছেন নাল বা মৃণাল বা পদ্ম এখানে প্রচুর পরিমাণে পাওয়া যেত, যা থেকে এই নালন্দা নামের উৎপত্তি হয়েছে। এখানে নিচে তাকালেও বোঝা যায় যেন আরও একটি বিল্ডিং নিচে রয়েছে। আর এই দিকটা সত্যিই অসাধারণ। এখানের এই ছোট্ট ঘরটি দেখলে কিছুই মনে হয় না, কিন্তু তার পাশের এই কুঠুরি দেখলেই এক বিস্ময় জাগে। আর এর ভেতরে ঢুকতে গেলেই যে কোনো কারোর শির দ্বারা একবার হিমশীতল হয়ে যেতেই পারে যদি তার সাথে কেউ না থাকে। এটির মধ্যে প্রবেশ করলেই তার ডান দিকে তেমন কিছু দেখা যায় না, যা ব্লক করা আছে, কিন্তু বাম দিকে দেখা যায় আরও একটি রাস্তা, এবং সেখান থেকে একটু এগিয়ে গেলে দেখা যায় এক অন্ধকার অংশ, যার ওপরের অংশটি ভেঙে পড়েছে, তাই ভালোভাবে বোঝা যাচ্ছে, নয়তো এটি পুরোপুরি অন্ধকার কুঠুরি। এটির ভেতরে গেলে আবার একটি ডান দিকে রাস্তা দেখা যায়, কিন্তু যার শেষ আর দেখা যায়নি। এখানে যদি কেউ লুকিয়েও থাকে তাও কিচ্ছু করার নেই। এই জায়গা সত্যিই ভয়ানক, অসাধারণ ভয়ানক জায়গা।
প্রাচীনকালের আর্কিটেক্টদের কাজ বুঝতে পারলে সত্যিই বারবার অবাক হতে ইচ্ছে করে। প্রাচীনকালে এখানেই জন্মগ্রহণ করেছিলেন শরীপুত্র, যিনি বৌদ্ধের এক অন্যতম শিষ্য ছিলেন এবং তিনি প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলে অংশগ্রহণ করেছিলেন, যা আমাদের পরের ভিডিওতে অর্থাৎ সপ্তপর্ণী গুহার আলোচনাতে আপনারা দেখতে পারবেন। নাগার্জুন এই নালন্দারই অধ্যক্ষ ছিলেন। হিউয়েনসাংয়ের ভারত পর্যটনকালীন সময় ছিল 630 খ্রিস্টাব্দ থেকে 643 খ্রিস্টাব্দ, আর এই 13 বছরের মধ্যে উনি এই নালন্দাতে এসেছিলেন মোট 2 বার, 637 খ্রিস্টাব্দে এবং 642 খ্রিস্টাব্দে। এবং হিউয়েনসাং ছিলেন শিলভদ্রের ছাত্র, যার কাছ থেকে তিনি শিখেছিলেন যোগাচার। এই ঘরটিও অসাধারণ। যখন আমরা ঢুকলাম তখন মাথা নিচু করে ঢুকেছি এবং এই ছোট্ট কুঠুরি দিয়ে পার করে গেলেও একটি ঘর পাবো এবং তার বহু উঁচুতে এই দেওয়ালগুলি আছে, যার উপরে কোনো রকমেরই কোনো ছাদ দেখতে পাওয়া যায় না। একটা মানুষের আশা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটি কতটা চওড়া। এই কুঠুরিগুলো হয়তো মাথা নিচু করে ঢোকানোর জন্য অথবা সাধনা কক্ষে প্রবেশ করার জন্য ব্যবহার হতো। হিউয়েনসাং প্রায় এখান থেকে 657টি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিয়ে যান চীনে, যা থেকে আমরা তৎকালীন সময়ের বৌদ্ধদের সম্পর্কে জানতে পারি। এই নালন্দা মহাবিহার স্কন্দগুপ্তের সময় অর্থাৎ 455 খ্রিস্টাব্দ থেকে 467 খ্রিস্টাব্দের মধ্যে হুন নেতা মিহিরকুলের মাধ্যমে আক্রান্ত হয়েছিল। ফার্সি ইতিহাসবিদ মিনহাজ ই সিরাজ তার গ্রন্থ তবাকাত ই নাসিরিতে বখতিয়ার খলজির লুঠের বিবরণ দিয়েছেন। মোনাস্ট্রি নাম্বার 5 সর্বাধিক সুরক্ষিত এবং গুরুত্বপূর্ণ। এখানে 4টি কোণে 4টি স্তম্ভ পাওয়া গেছে, যা গুপ্ত যুগের শিল্পকলার সমৃদ্ধ প্যানেলে সুসজ্জিত রয়েছে। আপনারা যদি এই নালন্দাতে যেতে ইচ্ছা করে তাহলে বখতিয়ার খিলজি স্টেশনে আসুন এবং সেখান থেকে রাজগীরে যাওয়ার ট্রেন ধরে সোজা পৌঁছে যান নালন্দা। ভারতে সে প্রাচীনকালেও মেধা ছিল, আজও আছে, শুধুমাত্র বদলেছে তার ব্যবহারের ধরন। বন্দে মাতরম। ভালো যদি লাগে তবে সঙ্গে থাকুন।